আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার আগে বাংলাদেশ সুন্দর একটি শব্দ, কিন্তু এই সবার আগে বাংলাদেশের মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে এটা আমাদেরকে একটু এক্সপ্লেন করা দরকার আছে। আমরা জনগণ, আমরা সাধারণ জনতা, এদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীন ভূমির মানুষ। আমরা এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের মাতৃভূমি, এই বিষয়টা আমাদেরকে জানা দরকার আছে। আজকে এইটাকে কেন্দ্র করে জামাত ইসলামী কঠিনতম সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে খুব দ্রুততমের সাথে। আমি আপনাদের কাছে আজকের ভিডিওটি এই জন্য বলছি, আপনার দেশে এবং প্রবাসে কাছে দূরে যেখানে আছেন প্রত্যেককে আজকের ভিডিওটি দেখুন। কঠিন ষড়যন্ত্রের মধ্যে জামাত ইসলামী পড়তে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ন্যারেটিভের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে দাঁড় করানো হচ্ছে, এবং তা এককভাবে না, ধারাবাহিকভাবে, সিরিজভাবে, এবং সেটার মধ্যে চতুর্মুখী, একটা ত্রিমুখী, চতুর্মুখী, এভাবে পঞ্চমুখী হিসাবে তাদেরকে ঘায়েল করা হচ্ছে চারিদিক থেকে। এর মৌলিক বিষয় হচ্ছে ন্যারেটিভ দাঁড় করাতে হবে, তাদেরকে দাবাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন এবং মক্কাতে থাকাকালীনও তখন কিন্তু কাফেররা বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করাতো। তৎকালীন যুগে রসুলকে বানিয়েছে পাগল, রসুলকে বানিয়েছে জাদুকর, রসুলকে বলেছেন যে রসুলের কোনো লেজ নাই, লেজ কাটা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অপবাদ, মিথ্যা তহমত দিয়ে রসুলকে থামাতে চেয়েছিলেন। আল্লাহর যে আইনকে বাস্তবায়ন করার জন্য রসুলকে পাঠিয়েছিলেন, সেই আইন বাস্তবায়নের নানামুখী, নানাবিধি সমস্যার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলিয়ে দিতে হয়েছিল। অবশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছে। আল্লাহ নির্দেশ করেছেন, হে রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে আপনাকে। রসুল যখন মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছিলেন আর কি, বারবার নিজের জন্মভূমির দিকে তাকাচ্ছিলেন, বারবার তাকাচ্ছিলেন। কারণ যখন একটা মানুষের নিজের জন্মভূমি পটভূমি থেকে যখন আপনি তাড়িয়ে দিবেন, তখন তার মতো কষ্ট, বেদনা, দুঃখ, দুর্দশা, বিপত্তি আর ঘটতে পারে না। এত মায়া, এত দ্বন্দ্ব হয়ে যায় মনের মধ্যে। এই আবেগ, এই ইমোশন অবস্থায় রসুলকে, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাথে নিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন। মদিনাতে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গ্রহণ করলেন তারা, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিনা। এখান থেকেই কিন্তু রসুলকে সংবর্ধনা দেওয়া শুরু হলো। যে রসুল দুনিয়াতে এসেছেন, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, এই রসুলের কাজই ছিল আল্লাহর দিন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর দেওয়া বাস্তব জীবন বিধানকে জমিনে পরিপূর্ণভাবে প্রচার করে, সংগঠিত করে, সেটাকে এস্টাবলিশ করে এ দুনিয়া থেকে তাকে যাওয়া কাজ ছিল তার এটা। আর রসুলকে নিয়ে এত কিছু ষড়যন্ত্র করেছে কাফিররা, মুশরিকরা, মুনাফিকরা, ইহুদিরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আপনি আমি তো সাধারণ মানুষ, কোথায় রসুল, কোথায় সাহাবি, তাবি, তাদের তুলনায় আমাদেরকে গণনা করায় কোনো অঙ্ক আসবে না, এখানে কোনো তুলনাই হয় না আর কি, যেটা বললেই। সে রসুলকে যখন এতগুলো অপবাদ দিয়ে, এতগুলো বিষয় দিয়ে, তহমত দিয়ে, মিথ্যা হয়রানি করে রসুলকে যখন দেশ থেকে, মাতৃভূমি থেকে তাড়িয়েছিলেন, ঠিক তখনই আল্লাহ পাকের আয়াত কিন্তু নাজিল হয়েছিলেন। ভেঙ্গে পড়া যাবে না। অনেকগুলো ইতিহাস আছে, আমি এটা আমাদের আজকের প্রেক্ষকাল না, আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি, জামাত ইসলামী যে কঠিন ষড়যন্ত্রের মধ্যে পড়তে যাচ্ছে, এবং সেটা একের পর এক ধারাবাহিকভাবে।
এর আরেকটি উদাহরণ ছোট্ট করে আপনাদেরকে না বললে আপনারা হয়তো বা বুঝবেন না। সারা পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গিবাদ করা হয়েছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে উগ্রবাদ করা হয়েছে। সারা দুনিয়াতে যত মিডিয়া আছে মুসলমানদেরকে একটা শত্রুতে, একটা পয়জনে রূপান্তরিত করেছেন। সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল গোত্রের মানুষ তারা জানে মুসলমান যারা টুপি পরে, দাড়ি রাখে, পাগড়ি পরে, জুব্বা পরে এবং যারা ধর্ম পালন করে, নামাজ রোজা করে, এরা হচ্ছে উগ্র, এরা হচ্ছে সন্ত্রাস। এদেরকে জঙ্গি তকমা দিয়ে সারা পৃথিবীতে সকল মিডিয়াতে এই ন্যারেটিভটা দাঁড় করিয়ে বাংলাদেশ না বিশ্বের সকল মুসলমানকে একের পর এক মারা হচ্ছে, নিধন করা হচ্ছে। এই ন্যারেটিভের মধ্যে আজকে জামাত ইসলামী 56 বছরের মধ্যে পড়েছেন। জামাত ইসলামী কি মধ্যে যুগে এক কায়দায় পড়তে যাচ্ছে, এই যে একের পর এক আওয়ামী লীগের ছত্রছায়া জামাত ইসলামী নাকি বেড়ে উঠেছে, গুপ্ত সংগঠন হিসাবে ছাত্র শিবিরকে বেড়ে দিয়েছে। যে মিডিয়াগুলো আজকে প্রচার করছে সেই মিডিয়াগুলো কি কখনোই বলেছে যে আপনার এই ছবিটি পেয়েছি আমরা তৎকালীন সময়, এই ভিডিওটি আমাদের কাছে আছে? সেই মিডিয়াটি কখনো দেখাতে পেরেছে? অথচ সেই মিডিয়াই জামাত ইসলামিক ছাত্র শিবিরের বিরুদ্ধে সমস্ত প্রপাগান্ডা বিতর্কিত উপস্থাপনা করে তাদেরকে দাবানোর চেষ্টা করছে। আজ পর্যন্ত এই 5 তারিখের পর থেকে প্রায় 2 বছর হতে গেল, 17 মাসের মধ্যে 16-17 মাসের মধ্যে শুধু গুপ্ত সংগঠন, 71-এর রাজাকার, পাকিস্তানি, এই সেই বিভিন্ন সমস্যা বলে তারা আখ্যায়িত করেছেন। এই মানে একই কথাগুলো বারবার বলে মানুষকে বিরক্তিত করছে। একটি রাজনৈতিক দল আওয়ামী ফ্যাসিবাদ, তারা কিন্তু এই কথাগুলো বলে মানুষকে এমন বিরক্তিবোধ করেছিলেন, তারা এই কথাই তারা মানে দেশ ত্যাগ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামীকে দাঁড় করানো হবে কঠিন একটা সমস্যার মধ্যে। বাংলাদেশের মিডিয়াগুলো বাম ঘরানার, বাংলাদেশের যারা মিডিয়া আছে, প্রশাসন আছে, এই যে তারেক রহমান আমার সবার আগে বাংলাদেশের গাড়িতে উঠছেন, কিন্তু তারেক রহমান কিন্তু ভারতের ইন্ধনে বাংলাদেশে আসছেন। তারেক রহমান কিনে ভারত বা আনন্দবাজার পত্রিকা বিভিন্নভাবে পত্রিকাতে মানে পত্রিকার করেছেন, নিউজ করেছেন, কভার করেছেন, নয়াদিল্লিতে করেছেন। কোনো পত্রিকার বিরুদ্ধে, কোনো নিউজের বিরুদ্ধে এখনও বলেছে যে এটা আসলে সত্য না বা এটা তারা ভুল বলেছে, এটা আমাদেরকে বিতর্কিত করেছে? বলে নাই। সুতরাং সবার আগে বাংলাদেশের মধ্যে যদি ভারত থাকে সবার আগে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই দেশটা এখনও হাসিনা ফ্যাসিবাদ মুক্ত হয়েছেন? আপনি যখনই বুঝতেছেন ভারতকে ম্যানেজ করা হচ্ছে, ভারতের সাথে কমিউনিকেশন করা হচ্ছে, ভারতের জয়শঙ্কর রায় আসতেছে, ভারত থেকে প্রণব মুখার্জি আসতেছে, এইগুলো কি বুঝতেছেন? আপনি বার্তাটা কি দিচ্ছে? এর মৌলিক কারণ হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে একটি সখ্যতা গড়ে তুলছে, তাই ভারত তাদেরকে আপন করে নিচ্ছে। আর ভারতের মধ্যস্থতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম আমার একটি চ্যানেলের ভিডিওতে যে বাংলাদেশে ইসলাম মানবতার জন্য মুক্তিপণ মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, একই প্ল্যাটফর্মে আসবে, তখনই আওয়ামী লীগ এবং বিএনপি এক প্ল্যাটফর্মে আসবে। হোক তারা ফ্যাসিবাদ, হোক তারা মানুষের ঘৃণার পাত্র, কিন্তু এই আওয়ামী লীগের সাথে সখ্যতা করে, জোট করে, জাতীয় পার্টির সাথে জোট করে তারা ক্ষমতায় আসার জন্য সব কিছু বন্দোবস্ত করবে। এখন এর আদ্যপান্ত বিষয়টা আপনি কিভাবে জবাব দেবেন? সবার আগে বাংলাদেশ যদি হয়, ভারতের এতগুলো কাজ কখনোই তো বলে নাই যে ভারতে এটা বলেছে, ওইটা বলেছে, এটা আমাদের এই করেছেন। অথচ এর আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভারত একটি নিউজ করেছিলেন ছবি সহকারে, সেটাও কিন্তু মিথ্যা বলেছিলেন তারা, কিন্তু পরে কিন্তু আর কথা বলে নাই। যখন ছবি সহ প্রকাশ করেছে তখন কিন্তু আর কথা বলে নাই। আর বাংলাদেশের ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, মেইন স্ট্রিম মিডিয়া সকলেই বিএনপি, তারেক রহমান, ফখরুল সহ এদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, বিশ্ববাসীকে, দেশবাসীকে নতুন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। আর জামাত ইসলামের বিরুদ্ধে সব প্রতিদিন বাম ঘরানা থেকে আসতেছে, ইসলাম বিরোধীদের পক্ষ থেকে আসতেছে, মোনাফেকদের থেকে আসতেছে, একদল হুজুর তাদের থেকে আসতেছে, বিএনপির বিভিন্ন নেতা থেকে আসতেছে, আওয়ামী লীগ থেকে আসতেছে। সকল বাধা বিপত্তি
এই ত্রিমুখী পঞ্চমুখী তীরকে গ্রহণ করে বাধাকে উপেক্ষা করে জামাত ইসলামীকে সামনে এগোতে হচ্ছে। এইটা শুধু জামাত ইসলামের আজকের প্ল্যান পরিকল্পনা বা আজকে এটা হচ্ছে তা না। জামাত ইসলামী শুরু থেকে আজ পর্যন্ত সকল কাজের মধ্যে এই বাধা বিপত্তি শুরু হয়েছে। গুপ্ত শিবির বলে, আপনি কখনোই কি দেখেছেন ছাত্রলীগের সাথে ছাত্র শিবির এদেরকে মারপিট করেছেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবির এই অন্যায় কাজটি করেছেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবির এই অপমান কাজগুলি করেছেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবির এই ধর্মবিরোধী কাজগুলো করেছেন? আজকে হারুন সাহেব কি বললেন যে আমি আওয়ামী লীগ নেতাকর্মী ধরলে আমরা থানা ঘেরাও করব। আবার আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগের অনেক নেতানেত্রী যারা হিন্দুদের নেতানেত্রী বলছে যে আমরা যদি বিএনপিকে ভোট দিতে পারি, বিএনপি বলেছে আমাদেরকে আগামীর বাংলাদেশে শেখ হাসিনাকে তারা পুনর্বাসন করবে, বাংলাদেশে নিয়ে আসবে, কিন্তু জামাতিদেরকে দিলে তারা পাকিস্তানি করে ফেলবে। এইভাবে তাদেরকে মোটিভেট করা হয়েছে। হিন্দুরা বলছে তাদেরকে দিলে তারা পাকিস্তান বানিয়ে ফেলবে, আর যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আমরা ভারতের সাথেও ক্ষমতা রাখতে পারবো, ভালো সমঝোতা থাকবে এবং শেখ হাসিনাকে আবার আনার ব্যবস্থা করতে পারবো। এবং বাংলাদেশে যত গণভোট দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলেন তারা সকলেই না বলেছিলেন। বিএনপির যত ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, যেখানে সবার ফেসবুকে দেখেছি গণভোটকে না বলুন। অথচ গণভোটটা কী জন্য এসেছে? গণভোটটা এসেছে যে বাংলাদেশের আর ফ্যাসিবাদ কায়েম হবে না, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সনদটি পাকাপোক্ত হবে, দেশে একটা সাংবিধানিক আইন হবে, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, নতুন সূর্যের একটা উদয় হবে। এইটাই গণভোটের মূল দায়, কিন্তু সেটা তারা চায় না। যদি চাইতো তাহলে গণভোটের বিপক্ষে তারা কথা বলতো না। সুতরাং তারাই ফ্যাসিবাদ হয়ে উঠছে। এই ফ্যাসিবাদটি তাদের বিভিন্ন রূপ নিয়েছেন। আর আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, জামাত ইসলামী কি সমস্যায় পড়তে যাচ্ছে। জামাত ইসলামীকে একের পর এক মিথ্যা তকমা দেওয়া হবে, মিথ্যা তহমত দেওয়া হবে, একটা ন্যারেটিভ দাঁড় করা হবে, ওই ন্যারেটিভটা সারা বাংলাদেশে প্রচার করা হবে এবং একের পর এক ওইটাকে থামিয়ে দিতে বা ওইটা দেবে গেছে বা ওইটা হাইপ কমে গেছে, ওইটার আর শক্তি নাই। তারপরে আবার দেখবেন আরেকটা, এরপরে একটা বন্ধ না হতে আরেকটা, এভাবে ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে জামাত শিবিরকে প্রতিহত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন অপপ্রচারে ব্যস্ত হওয়ার জন্য একটি টিম বাংলাদেশে গঠন হয়েছেন। তারা এই কাজটি করবে, ইদানিং করছে। ছোটোখাটো ব্যাপার, নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি প্রচার হবে। জামাত ইসলামী সবচেয়ে মার খাবে মিডিয়ার কারণে। আমি একটি ঘটনা আপনাদেরকে বলেছি যে মিডিয়ায় বাংলাদেশ না শুধু বিশ্বের সকল মুসলমানকে কিভাবে উপস্থাপনা করছে, আর আজকে বাংলাদেশে সেই মিডিয়ার কবলে পড়ে বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরকে এই কালো বানিয়ে, তাদেরকে উগ্রপন্থা বানিয়ে বিপদগামী একটা বিতর্কিত অবস্থায় রেখে আজকে মিডিয়ার এই ভায়োলেন্স শুরু হয়ে যাবে। আপনাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।